ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ তোমাদের জন্য ইংলিশ রয়েছে। সো ইংলিশে 10 মার্ক কমন পেতে গেলে তোমাকে অবশ্যই ইংলিশের কয়েকটি টপিকস ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। এই টপিকসগুলো তুমি যদি আয়ত্তে নিয়ে আসতে পারো ডিয়ার স্টুডেন্ট, তাহলে তুমি কিন্তু খুব সহজেই ভালোভাবে তুমি 10 মার্ক ক্যারি করতে পারবে। সো এই টপিকসগুলোর ভিতর রয়েছে অনেকগুলো টপিকস, বাট আজকে আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস যেখান থেকে তোমার 2 থেকে 3 মার্ক কমন থাকতে পারে। সেটি হচ্ছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ থেকে অনেক সময় তোমার 2 থেকে 3 মার্ক কমন থাকবে। আজকে আমি তোমাকে এমনভাবে শেখাবো যাতে করে তুমি পার্টস অফ স্পিচে খুব সুন্দর করে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারো এবং খুব সহজেই যেইভাবেই প্রশ্ন করা হোক না কেন তুমি যেন অ্যান্সার করতে পারো ডিয়ার স্টুডেন্ট। আমি তোমাকে বিভিন্ন পরীক্ষায় আসা যেগুলো বারবার পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো আমি তোমাকে পড়াবো বা রিপিট করে দেবো কীভাবে কী হয়েছে, এগুলো আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো যাতে করে তুমি বুঝতে পারো এবং এই ধরনের যদি প্রশ্ন করে তাহলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। সাথে তোমাকে আমি এও দেখাবো যে বিসিএস পরীক্ষায় কতটা কঠিন হয়ে থাকে বা কতটা ইজি প্রশ্ন করা হয় তুমি কিন্তু খুব সহজেই দেখতে পাবে। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাকে একটু দেখাচ্ছি যে বিসিএসে কেমন প্রশ্ন করা হয়। তুমি যদি দেখো তাহলে তুমি কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে বিসিএসে কী ধরনের প্রশ্ন করা হয়। সো আমি এখানে লিখেছি দেখো বিসিএস কোশ্চেন। সো বিসিএস কোশ্চেনে তুমি দেখতে পাচ্ছ যে কী ধরনের প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে তুমি লেই বুঝতে পারবে। সো আমি এখানে কয়েকটা মাত্র 10টার মতো কোশ্চেন লিখেছি যাতে করে তুমি বুঝতে পারো যে বিভিন্ন কম্পারেটিভ এক্সামগুলোতে কী ধরনের প্রশ্ন করা হচ্ছে এবং তোমাকে কী ধরনের প্রশ্ন করা হবে এই পার্টস অফ স্পিচ থেকে। সো স্টুডেন্ট, তাহলে চলো আমি তোমাকে শুরু থেকে ধীরে ধীরে জানিয়ে দিই কীভাবে এগুলোর অ্যান্সার করতে হবে। আসলে আমরা বেসিকটুকু তোমার সাথে একটু আলোচনা করব, 1 থেকে 2 মিনিট তোমাকে বেসিকটা দেখাবো, তারপরে তোমাকে আমরা ডিপলি নিয়ে যাব যে তুমি কীভাবে পার্টস অফ স্পিচ চিনতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে? ওকে স্টুডেন্ট, তাহলে চলো বিষয়টি শুরু করি। স্টুডেন্ট, দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। তার মানে আমরা সকলেই জানি যে পার্টস অফ স্পিচ বিষয়টি কী, তাই না? সো এই পার্টস অফ স্পিচ থেকে তোমাকে এখন খুঁজে বের করতে হবে এমন কিছু অংশ যেগুলো একটি বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। হয়তো তোমাকে কি করবে, একটা আন্ডারলাইন দিয়ে দিবে, বলবে যে এই পার্টস অফ স্পিচটা কী বা এই এতটুকু আন্ডারলাইনের অংশটুকু কী সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ চিহ্নিত করতে হবে। ঠিক আছে? সো আমরা সকলেই জানি যে পার্টস অফ স্পিচ কতটা 8টি রয়েছে। সো 8টির ভিতর কী কী রয়েছে এটা অনেকেই জানে, তবে ভালো করে জানার জন্য তোমাকে অবশ্যই এগুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। আয়ত্তে নিয়ে আসার জন্য তোমাকে বলবো এই ভিডিওটি দেখলে তুমি কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক করে দিয়ে দেবে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো প্রথমে রয়েছে আমাদের, সেটি হচ্ছে নাউন। অর্থাৎ আমরা সকলেই জানি যে নাউন বলতে আমরা পৃথিবীর যা কিছু রয়েছে সকল কিছুকে আমরা কি বলি, নাউন বলি। অর্থাৎ পৃথিবীর যা কিছু রয়েছে সকল কিছুর নামকে আমরা কি বলবো, নাউন বলবো। ঠিক আছে? সো এটা রেফার করে টু পিপল, প্লেস, তারপর হচ্ছে থিংস, তারপর হচ্ছে আইডিয়া। অর্থাৎ যে কোনো কিছু, পৃথিবীর সব কিছুর নামকেই আমরা কি বলে থাকি, নাউন বলে থাকি। সেটা মানুষের নাম হতে পারে, বিভিন্ন জায়গার নাম হতে পারে, বিভিন্ন জিনিসের নাম হতে পারে, বিভিন্ন আইডিয়ার নাম হতে পারে। সো এইগুলোকে আমরা কিন্তু সাধারণত নাউন বলে থাকি। সো এবার দেখো, এবার প্রোনাউনটা আসলে কি, প্রোনাউন বলতে কি বুঝি আমরা। দেখো নাউন আছে শব্দটি তুমি দেখতে পাচ্ছ। সো এই নাউনের এখানে তুমি কি দেখতে পাচ্ছ, প্রো মানে হচ্ছে কি পূর্বে। ঠিক আছে? প্রো মানে হচ্ছে কি পূর্বে, আর নাউন মানে হচ্ছে কি নাম। সো নামের পূর্বে যে শব্দটি আমরা ব্যবহার করি সেটাকে আমরা কি বলে থাকি, সেটি হচ্ছে আমাদের প্রোনাউন। এটা আমি কি জাস্ট একটা শর্ট করে বোঝাই। তুমি হয়তো অন্য টিচারের কাছে অন্যভাবে শিখেছো। ঠিক আছে? সো কে কীভাবে শিখেছো ওইটা ম্যাটার না, তুমি জাস্ট তোমাকে আমি বেসিকটা শেখাচ্ছি, জাস্ট বেসিকটা একটু শেখো, তারপর আমি তোমাকে যখন ডিপলি প্রশ্নগুলো অ্যানালাইজ করে দেখাবো তাহলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে? সো আমরা কি জানলাম, প্রো মানে হচ্ছে আমাদের পূর্বে আর নাউন মানে হচ্ছে কি নাম। সো নাউনের পূর্বে এবং পরে যে শব্দগুলো ব্যবহার করে আমরা বাক্য গঠন করি সেটাকে আমরা কি সাধারণত বলে থাকি, প্রোনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে আমরা প্রোনাউন বলে থাকি। সো এখানে বলছে টেক্স দ্য প্লেস অফ নাউন, অর্থাৎ নাউন যে যে জায়গায় বসে সেই জায়গায় কি করবে, প্রোনাউনটাই কী করে থাকবে, বসে থাকবে। এই জন্য এটার নাম হয়েছে প্রোনাউন। সো নাউন সাধারণত কোথায় বসে, সাধারণত আমরা জানি যে নাউন সাবজেক্টে বসে, অবজেক্টে বসে। তো প্রোনাউনের কাজটাও হবে তোমার কি করা, প্রোনাউনের কাজটাও হচ্ছে তোমার এই সাবজেক্ট এবং অবজেক্টে কী করা, বসা। এবং নাউন যেভাবে কাজ করে প্রোনাউনও ঠিক একইভাবে কাজ করবে। ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্ট, আমি একটু মার্কারটা চেঞ্জ করি, হয়তো তোমরা লেখাগুলো দেখতে পাচ্ছ না। ওকে, সো এবার বিষয়টা আরও ক্লিয়ার হবে তোমাদের কাছে, তাহলে তুমি আরও ইফেক্টিভভাবে বুঝতে পারবে। দেখো তারপরে রয়েছে অ্যাডজেটিভ।
অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভ আমরা সাধারণত সবাই জানি যে এটা দোষগুণ অবস্থা বোঝায়, বাট এটা হচ্ছে তোমাদের কমন একটা শব্দ যেটা অন্যান্য রাইটারের বইগুলো থেকে তোমরা পড়ে এসেছো। বাট তুমি যদি খুব স্পেসিফিকভাবে বোঝার চেষ্টা করো তাহলে তুমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে এবং তুমি এর জায়গা, অবস্থান, কেন ব্যবহার করা হয় সব কিছু বুঝতে পারবে এই সংজ্ঞাটার মাধ্যমে। কিন্তু আমরা শুধু জানি যে দোষগুণ অবস্থা বোঝালে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এখানে তুমি কিন্তু বুঝতেই পারো না যে এটার অবস্থান কোথায়, কোথায় ব্যবহার করা হচ্ছে, কেন ব্যবহার করবে, তুমি কিন্তু খুব ভালোভাবে জানতেই পারো না। ঠিক আছে? সো এইটা দেখো, এটা কি করে? ডেসক্রাইব করে। ডেসক্রাইব মানে হচ্ছে কি বর্ণনা করে। কি করে? মডিফাই করতে। কাকে? নাউন এবং প্রোনাউনকে। তাহলে এই সংজ্ঞাটা হচ্ছে কি, যে শব্দ বা শব্দগুচ্ছ নাউনের পূর্বে বা পরে বসে অথবা প্রোনাউনের পূর্বে বা পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে কি করবে? মডিফাই করবে। মডিফাই বলতে আমরা কি বুঝি? ওই জিনিসটাকে আরও সুন্দর করবে। ঠিক আছে? ওই জিনিসটাকে আরও সুন্দর করবে, সাজিয়ে গুজিয়ে বলবে, ওই জিনিসটাকে আমরা কি বলতেছি? অ্যাডজেক্টিভ বলতেছি। ঠিক আছে? যেমন এখানে আমি বললাম যে একটা পেন রয়েছে। সো এই পেনটা অর্থাৎ কলমটা আসলে কেমন? ছোট, বড়, মাঝারি, লম্বা, খাটো, আসলে পেন সম্পর্কে কিছু একটা বাড়তি তথ্য দেবে। এই পেনটাকে কি করবে? মডিফাই করবে। তুমি অনেক হয়তো দেখেছো যে মোটরসাইকেল রয়েছে, মোটরসাইকেল তুমি দেখেছো মডিফাই করে তারা। আবার বিভিন্ন জিনিস তুমি দেখবে যখন ওগুলো কী করে? মডিফাই। সো মডিফাই মানে বলতে যে জিনিসটা আছে ওই জিনিসটা থেকে আরও নতুন করে কোনো কিছু তৈরি করাকে আমরা কি বলতেছি? মডিফাই বলতেছি। সো অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন প্রোনাউনের কি করা? পূর্বে বসা, পরে বসা এবং সেই শব্দটাকে কি করবে? মডিফাই করবে। তাহলে তুমি বুঝতে পারছো অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসতে পারে? সেটি হচ্ছে পূর্বে বসতে পারে এবং পরে বসে। ঠিক আছে? পূর্বে এবং পরে বসে ওই শব্দটাকে কি করবে? মডিফাই করবে। এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এরপর দেখো ভার্ব। ভার্ব মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে ক্রিয়া বা কাজ, অর্থাৎ যেইটা দ্বারা আমরা কোনো কাজ করা বোঝাই সেটাকে আমরা সাধারণত ভার্ব বলে থাকি। সো এইটা কি বলে? ভার্ব ডিসক্রাইব অ্যান অ্যাকশন, যে কোনো কাজ করা বোঝাবে, অকারেন্স যে কোনো একটা ঘটনা বোঝাবে, স্টে অফ বিইং কোনো কিছু করতে বোঝাবে, সেই শব্দটাকে আমরা কি বলবো? ভার্ব বলবো। সো পৃথিবীতে যা কিছু করা হয় বা যা কিছু করা হয়েছে বা পৃথিবীতে আদৌ হবে কিনা বা ভবিষ্যতে আমরা যদি করে থাকি সেটাকে আমরা কি বলবো? ভার্ব বলবো। ঠিক আছে? সো অ্যাডভার্বটা দেখো কি বলছে? অ্যাডভার্ব মানে হচ্ছে কি? অ্যাড মানে হচ্ছে যোগ করা, ভার্ব মানে কি? কাজ করা, তাই না? সো কাজ করার সাথে তুমি যদি আরও কিছু শব্দ যোগ করো তার মানে অ্যাডভার্ব। ঠিক আছে? ভার্বের সাথে কোনো কিছু যোগ করলে সেটা হয়ে যায় কি? অ্যাডভার্ব। সো এই যে জিনিসটা কি? ডিসক্রাইব, মডিফাই। কাকে মডিফাই করবে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করবে, অ্যানাদার বা অ্যাডভার্বকে মডিফাই করবে এবং হোল অ্যাজ সেন্টেন্স একটা বাক্যের ভিতর যদি সেটা অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভকেও সে কী করবে? মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করে এবং অ্যাডভার্বকে মডিফাই করে। আমরা সাধারণত জানি যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? এই ভার্বকে মডিফাই করে। বাট তুমি আরও জানতে পারলে যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অ্যাডভার্বকেও সে নিজেই মডিফাই করতে পারে। ঠিক আছে? সো এই শব্দগুলো থেকে তুমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে? যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, এখানে ওয়ার্ক মানে হচ্ছে কি? কাজ করা। সো আমি কেমন কাজ করি? ধীরে কাজ করছি, তাড়াতাড়ি কাজ করছি, না আস্তে কাজ করছি, বিষয়টা এখানে লিখে দিলে আমরা কিন্তু বুঝতে পারি। সো এটার কাজ করার যে আমি কীভাবে কাজ করছি বিষয়টাকে আর কি সহজে বোঝানোর জন্য আমরা বলবো যে কাজের দোষগুণ অবস্থা যখন বোঝাবে সেইটাকে আমরা বলবো যে অ্যাডভার্ব। সো প্রিপোজিশন এটা মানে কি? প্রেপোজিশন। এটার প্রোনাউন্সিয়েশন হবে প্রেপোজিশন। পজিশন মানে হচ্ছে অবস্থান, প্রি মানে হচ্ছে কি? পূর্বে। ঠিক আছে? সো কার পূর্বে বসবে এইটা কিন্তু তোমরা অনেকেই জানো না। সো কার পূর্বে বসবে এখানে বলা হয়েছে সো দ্য রিলেশনশিপ বিটুইন নাউন আর প্রোনাউন অ্যান্ড আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। ঠিক আছে? তাহলে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে একটা বাক্যের সাথে অন্যান্য শব্দের যে সম্পর্ক রয়েছে এটাকে কি করবে? তারা রিলেটেড করবে। ঠিক আছে? রিলেশন তৈরি করবে একটা শব্দের সাথে আর একটা শব্দের যদি সংযুক্ত হয়। ঠিক আছে? এখানে লিখে দিই শব্দ প্লাস আরেকটা শব্দ। এই শব্দ দুটাকে সংযুক্ত করার জন্য আমরা মাঝখানে কী ব্যবহার করি? প্রিপোজিশন অর্থাৎ প্রেপোজিশন ব্যবহার করে থাকি। ঠিক আছে? ভালো করে বুঝো, শব্দ পাশাপাশি দুটি শব্দ থাকলে এই দুটি শব্দকে আমরা সংযুক্ত করার জন্য প্রেপোজিশন ইউজ করে থাকি। ঠিক আছে? এটাই হচ্ছে তার অবস্থান। তাহলে বুঝতে পারছো নাউন এবং প্রোনাউনের পূর্বে কার অবস্থান? প্রেপোজিশনের অবস্থান। এবার দেখো কনজাংশন মানে হচ্ছে কি? সংযুক্ত করা। কার মতো? প্রিপোজিশনের মতোই কাজ করছে, তবে এর কাজটা একটু আলাদা। কেমন হয়ে থাকে? সেটা হচ্ছে পাশাপাশি দুইটা বাক্য রয়েছে। ঠিক আছে? এখানে একটা বাক্য প্লাস আর একটা বাক্য রয়েছে।
সো এই বাক্যটার সাথে এই বাক্যের সম্পর্ক তৈরি করার জন্য আমরা কী ব্যবহার করে থাকি? কনজাংশন ব্যবহার করে থাকি। আশা করি তুমি প্রিপজিশন এবং কনজাংশনের ডিফারেন্স বুঝতে পারছো। প্রিপজিশন বা প্রিপজিশন সংযুক্ত করে দুটি শব্দকে, কনজাংশন সংযুক্ত করে দুটি বাক্যকে বা দুটি কোনো আলাদা আলাদা ফ্রেজকে সংযুক্ত করার জন্য আমরা কী করে থাকি? কনজাংশন ইউজ করে থাকি একটা বাক্যের ভিতর, ঠিক আছে। আর ইন্টারজেকশন মানে হচ্ছে এটা একটা অনুভূতি বোঝাবে, ঠিক আছে। যেমন তোমার পিঁপড়া কামড়ালে, মশা কামড়ালে কী ধরনের অনুভূতি হয় বা ফিল বোঝায়, এইটাকে বোঝায়। যেমন ইমোশন বোঝাবে, গিভস কমান্ড বোঝাবে, ঠিক আছে, সার্ভে বোঝাবে, গ্রেটিং বোঝাবে, আদার্স অনেক কিছু রয়েছে যেগুলো আমরা প্রকাশ করতে পারি না বা যেগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারি না, সেই জিনিসগুলোকে বোঝানোর জন্য আমরা সাধারণত ইন্টারজেকশন ব্যবহার করে থাকি। আশা করি তোমরা বেসিকটুকু ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ, ঠিক আছে। এরপর চলো আমরা এখন তোমাদের আরও ভালো ভালো কিছু দেখিয়ে দিই যে তুমি কীভাবে এগুলোকে আইডেন্টিফাই করবে, ঠিক আছে। সরি স্টুডেন্ট, এবার দেখো 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। সো আন্ডারলাইন ওয়ার্ডে কী রয়েছে? হি রানস ফাস্ট। সো এই যে ফার্স্ট শব্দটি রয়েছে, এই ফার্স্টের নিচে আন্ডারলাইন করা আছে এবং প্রশ্ন করেছে যে আন্ডারলাইন শব্দটি আসলে কোন শব্দ, অর্থাৎ পার্টস অফ স্পিচের ভিতর যে 8টি শব্দ রয়েছে, এই 8টি শব্দের ভিতর আন্ডারলাইন কোন শব্দটা, অর্থাৎ এই ফার্স্ট শব্দটা কোনটাকে নির্দেশ করে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, ইন্টারজেকশন না কনজাংশন, কোনটাকে নির্দেশ করে এই ফার্স্ট? সো তোমাকে সেইটাকে খুঁজে বের করতে হবে। সো দেখো হি রানস ফাস্ট, তার মানে সে কী করে? হি রানস, দেখো হি রানস, সে দ্রুত দৌড়ায়, এই যে ফাস্ট। তো রানস মানে হচ্ছে কি? দৌড়ানো। তাহলে সে রান করে, কিভাবে করে? রানটা দৌড়াচ্ছে, তার মানে ফাস্ট, তার মানে দৌড়ানোর কাজটা সে কী করছে? দ্রুত করছে। আমি লিখি, যদি বলি সে লেখে, তাহলে হি রাইটস ফাস্ট, ঠিক আছে। হি রাইটস ফাস্ট, তার মানে এই যে লেখার কাজটা সে কত দ্রুত করছে এইটাকে বোঝাচ্ছে। এই জন্য এই ফাস্টটা এখন কি হবে? আবারও বলি, পজিশন অনুযায়ী একটা বাক্যের এক এক নাম হতে পারে। যে বাক্যটা তুমি নাউন হিসেবে জেনে এসেছো, সেই অর্থাৎ যে শব্দটা তুমি নাউন হিসেবে জেনে এসেছো এতদিন, সেইটা যদি আমি বাক্যে ব্যবহার করি, সেটার অবস্থান অনুযায়ী তার নামের পরিবর্তন হতে পারে। নাউন অনেক সময় সেটা নাউনও থাকতে পারে, আবার নাউন অনেক সময় সেটা অ্যাডজেক্টিভও হয়ে যেতে পারে। এটা তার অবস্থান অনুযায়ী, ঠিক আছে। তার মানে মনে রাখবা, পার্টস অফ স্পিচ তার অবস্থান অনুযায়ী নামের পরিবর্তন করে থাকে, ঠিক আছে। সো এখন তুমি দেখতে পাচ্ছ হি রানস ফাস্ট, তাহলে সে দৌড়াচ্ছে কিভাবে, অর্থাৎ তার দৌড়ানোর কাজটা আসলে কেমন? এইটা হচ্ছে দ্রুত। তাহলে আমরা এখানে অবশ্যই বলতে পারি সেটা হচ্ছে কি? ভার্ব। রান মানে এটা কি? ভার্ব। তাহলে রান হচ্ছে একটা ভার্ব, আর ফাস্ট মানে হচ্ছে কি? দ্রুত। তার মানে এটা হচ্ছে আমার কি? অ্যাডভার্ব। সো আমাদের অ্যান্সার হবে খ নাম্বার, ঠিক আছে। সো আমি এখানে ব্যাখ্যা সহকারে দিয়েছি। যাদের পিডিএফ প্রয়োজন হবে অবশ্যই তোমাকে পিডিএফ কালেক্ট করতে হবে। যদি মনে হয় যে না তোমার প্রয়োজন রয়েছে, তুমি তাহলে অবশ্যই পিডিএফটি সংগ্রহণ করতে পারো। পিডিএফের মূল্য প্রায় 150 টাকা। সো এটা না, অবশ্যই ইংলিশ তোমাকে দেওয়া হবে, অর্থাৎ ইংলিশ পিডিএফ কিনলে তোমাকে 150 টাকা পে করতে হবে, ঠিক আছে। বিষয়টা মাথায় রেখেই তুমি অবশ্যই পড়াশোনা করবে, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন আমরা রেখেছি, সেটি হচ্ছে হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। ওয়ার্ড আর কি? ওয়েল। এই যে ওয়েল শব্দটা রয়েছে বা ওয়েল শব্দটা রয়েছে, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচের ভিতরে পড়ছে, তোমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। প্রশ্নটা এখন দেখো, শি সিংস ওয়েল। সিংস মানে কি? গান করা, তার মানে এটা কি? ভার্ব, ঠিক আছে। সো সিংস মানে কি? গান করা। সো সিং মানে যদি গান করা হয়, তার মানে এটা আমরা জানি কি? ভার্ব, ঠিক আছে। সিংস মানে হচ্ছে গান করা, তাহলে এটা আমাদের হচ্ছে কি? ভার্ব। তাহলে ওয়েল, ওয়েল মানে হচ্ছে কি? ভালো গান গায়, তার মানে গান গাওয়ার পরিমাণটা সে কী করছে? কেমন গান গাচ্ছে? খারাপ, ঠিক আছে। যদি গুড হয়, আমি যদি গুড দিয়ে দেই তাহলে গুড অথবা ব্যাড, ঠিক আছে। সো সে কেমন গান গাচ্ছে? ভালো, গুড, তারপর হচ্ছে ব্যাড। তাহলে আমরা কি বুঝতেছি? গানকে সে কী করলো? মডিফাই করলো, তার গানের ধরনকে বোঝাচ্ছে। সো এইটাকেও আমরা বলতে পারি সেটি হচ্ছে অ্যাডভার্ব, কারণ সেটা হচ্ছে ভার্বকে মডিফাই করেছে। সো ভার্বকে মডিফাই করে কে? সেটা হচ্ছে অ্যাডভার্ব মডিফাই করে, ঠিক আছে। ভার্বকে মডিফাই করে কি? অ্যাডভার্ব। সো আমরা এখানে চোখ বন্ধ করে দিতে পারি যে অ্যাডভার্ব হয়। সো এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাকে এমসিকিউ আকারে তোমার প্রশ্ন পরীক্ষায় আসবে। সো তুমি যদি এইভাবে প্র্যাকটিস করো, তাহলে তুমি কিন্তু খুব সহজে 2 থেকে 3 মার্ক কমন পেয়ে যাচ্ছ এই পার্টস অফ স্পিচ থেকে, ঠিক আছে। সো এবার আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি, তোমাকে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। দেখো ডিয়ার স্টুডেন্ট, 3 নম্বর বলছে হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ অফ বিউটি। বিউটি শব্দটা পার্টস অফ স্পিচের ভিতর কোন শব্দটির সাথে মিলে যাচ্ছে বা কোন শব্দটাকে ইন্ডিকেট করে। সো দেখো, বিউটি ইজ ট্রুথ, সৌন্দর্যই কি? সত্য, তাই না। সো বিউটি শব্দটা আসলে কি? সো আমরা ট্রুথ মানে কি জানি? সত্য। সো এটাকে একটা নাউন, ইজ মানে হচ্ছে কি? ভার্ব, তারপর হচ্ছে বিউটি মানে হচ্ছে কি?
বিউটি কি, বিউটিও একটা হচ্ছে কি সৌন্দর্যের বহিঃপ্রকাশ করছে, তাই না? সো এইটা এখন কি বলছে, অ্যাডজেক্টিভ হবে না প্রোনাউন হবে, নাউন হবে না ভার্ব হবে, ঠিক আছে? সো এখন কি হিসাবে আমরা দেখি, সো আমরা বিউটি জানি সেটা হচ্ছে কি সৌন্দর্য, যেটাকে আমরা কি করতে পারি না, স্পর্শ করতে পারি। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে জিনিসগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, ছুতে পারি না, শুধু অনুভূতির মাধ্যমে ফিল করতে পারি, ওই জিনিসটাকে আমরা বুঝি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো বিউটি একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এই জন্য এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। বাট যেহেতু এটা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, এই জন্য শুধু একটা নাউন শব্দটা দিলেও হবে, আবার যদি নাউন না থেকে যদি অ্যাবস্ট্রাক্ট থাকতো, ঠিক আছে, তাহলেও আমরা কিন্তু এই শব্দটাকে ক্লিক করতাম, ঠিক আছে? অর্থাৎ তোমার কখনো নাউন থাকতে পারে, কখনো অ্যাবস্ট্রাক্ট দিয়ে তোমাকে বুঝিয়ে দিবে যে এখানে কোন শব্দটা হবে। সো যদি দুইটাই থাকে তাহলে তুমি কোনটা অ্যান্সার করবে? যদি দুইটাই থাকে তাহলে তোমাকে অবশ্যই এই অ্যাবস্ট্রাক্টটাকেই ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি বুঝতে পারছো। এবার 4 নম্বর প্রশ্নটা একটু দেখো। ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ টু। আমরা টু মানে কি জানি, এটা একটা প্রিপজিশন, আমরা অবশ্যই জানি, অনেকের মুখস্থ আছে। সো আমরা এটা জানি টু, কিন্তু এটার ব্যবহার অনুযায়ী এটার পরিবর্তন হতে পারে, ঠিক আছে? অর্থাৎ অবস্থান অনুযায়ী এর কি হবে, পরিবর্তন হবে। সো দেখো, আই ওয়েন্ট টু গো, বলছে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। সো আমি যেতে চাচ্ছি, সো এখানে টু কি হিসেবে ব্যবহার করা হয়েছে? সো আই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তারপর ওয়ান্ট মানে হচ্ছে কি যাওয়া, অর্থাৎ ভার্ব, এটা আমার ভার্ব। তার হচ্ছে টু হচ্ছে এখানে কি, এখানে গো মানে হচ্ছে যাওয়া, সো এটাও ভার্ব। সো আমি কি বলেছিলাম, পাশাপাশি দুটি শব্দ, ঠিক আছে? পাশাপাশি যদি দুটি শব্দকে আমরা সংযুক্ত করার জন্য কি ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে প্রেপোজিশন। সো পাশাপাশি দুটি শব্দকে সংযুক্ত করার জন্য আমরা কী করে থাকি, প্রেপোজিশন ব্যবহার করে থাকি। সো আমরা ভার্ব একটা শব্দ, গো একটা শব্দ, সো এই দুটো শব্দকে আমরা সংযুক্ত করার জন্য কী করে থাকবো, প্রেপোজিশন ব্যবহার করে থাকবো, ঠিক আছে? সো আমরা জানি যে প্রেপোজিশন, বাট এটার আরও স্পেসিফিক একটা নাম রয়েছে, শুধু প্রেপোজিশন না। প্রেপোজিশন তো এটাও হতে পারে, ফর হতে পারে, ঠিক আছে, ওয়ান হতে পারে, ঠিক আছে, তারপরে টু হতে পারে, ঠিক আছে, তারপরে হচ্ছে ইন হতে পারে। সো এইগুলো কিন্তু এক একটা প্রেপোজিশন, বাট এখানে এর আরেকটা স্পেসিফিক নাম রয়েছে যেটা অপশনে দেওয়া রয়েছে, যেমন প্রিপজিশন বা প্রেপোজিশন। সো আমরা এটা তো জানি, এটা অবশ্যই রাইট। সো অ্যাডভার্ব না, এটা ক্রস। সো অ্যাডজেক্টিভ না, এটাও ক্রস। তাহলে আরেকটা ফাঁকা থাকলো কি, ইনফিনিটিভ মেকার। সো ইনফিনিটিভ মেকার, সো ইনফিনিটিভ আমরা কি জানি, টু একটা হচ্ছে, সেটা হচ্ছে ইনফিনিটিভ, কারণ টু এর পর ভার্বের সাথে আইএনজি হয় না, ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে? সো আর বাকি প্রেপোজিশন যেগুলো থাকে সেটার পর সেটা কী হয়ে থাকে, ভার্বের আইএনজি হয়। সো তুমি এখানে গো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে লেখা আছে কি টু গো। সো দেখো, টু এর পরে কিন্তু গো শব্দটার আইএনজি যুক্ত হয়নি। সো তুমি এখান থেকে বুঝতে পারছো এই শব্দটা প্রেপোজিশন, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে ইনফিনিটিভ প্রেপোজিশন। সো আমরা এই ক্ষেত্রে আমরা কিন্তু গ অ্যান্সার করব, ঠিক আছে? তুমি কিন্তু ক অ্যান্সার করতে পারবে না, কারণ এখানে গো এর সাথে আইএনজি যুক্ত হয়নি। আশা করি তুমি বুঝতে পেরেছ, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার 5 নাম্বারটা দেখো। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাকে কিন্তু ধীরে ধীরে ডিপলি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আগে তোমাকে বেসিকগুলো ক্লিয়ার করা আছে, যাতে করে তুমি বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? আবারও বলছি, পরীক্ষায় মোটামুটি সহজ কোশ্চেন হবে, কারণ এখানে সায়েন্স, আর্টস, কমার্স সকলেই পরীক্ষা দেবে, যাতে সকলের অ্যাডভান্টেজ থাকে বা সকলেই বুঝতে পারে এমন প্রশ্ন করা হবে। এবং তোমরা যেগুলোই পড়ে আসছো বিগত 10 বছর ধরে, ওই ধরনের প্রশ্নই কিন্তু করা হবে, তবে তোমাদের সিলেবাস হবে ক্লাস 9-10-এর, ঠিক আছে? সো এখন দেখো প্রশ্ন নাম্বার 5, হুইচ পার্ট অফ স্পেস রাউন্ড। রাউন্ড মানে আমরা কি জানি, সেটা হচ্ছে গোল, তাই না? সো এখন দেখো, দে স্যাট রাউন্ড দ্য ফায়ার। সো বলছে দে স্যাট রাউন্ড দ্য ফায়ার। সো ফায়ার একটা কি, আগুন, এটা একটা নাউন। সো এটা আমার আর্টিকেল। তারপরে হচ্ছে রাউন্ডটা হচ্ছে কি আমার স্যাট, বসা, এটা মানে ভার্ব। তার মানে ভার্বকে কী করছে, বসেছে। সে কীভাবে বসেছে বা কোথায় বসেছে, স্যাট রাউন্ড দ্য ফায়ার। কী বলছে, স্যাট রাউন্ড দ্য ফায়ার। সো এখানে স্যাটের সাথে ফায়ার যে এখানে একটা শব্দ রয়েছে, সো এই শব্দটাকে সে কী করেছে, কানেক্ট করেছে, ঠিক আছে? সো এখানে দেখো সে কী করেছে, কানেক্ট করেছে। সো সে স্যাট রাউন্ড দ্য ফায়ার, সে আগুনের কাছাকাছি বসে আছে, ঠিক আছে? এই যে ধরো আগুন জ্বলতেছে, সো এখানে কাছাকাছি বসে আছে, এই জন্য আমরা রাউন্ডটাকে কী হিসেবে ব্যবহার করেছি, এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। বাট তুমি দেখতে পাচ্ছ অ্যাডভার্ব, অনেকে অ্যাডভার্বও দিতে পারে, কারণ স্যাট বসাকে নিয়ন্ত্রণ করেছে, সে বসেছে, বাট তার বসার কাজকে বলেনি, সে কোথায় বসেছে, ঠিক আছে, এই বিষয়টা। তারপরে দেখো প্রিপোজিশন আছে, এটা তো প্রিপোজিশন, আর কনজাংশন আছে, তাহলে কনজাংশন না, অ্যাডজেটিভ আছে, অ্যাডজেটিভ না, ঠিক আছে? তাহলে আমাদের হবে কি, সেটা হচ্ছে আমরা প্রিপোজিশন হিসেবে আমরা এখানে কি করেছি, এটাকে ইউজ করেছি। সো আমরা রাইট অপশন হবে খ নাম্বার, ঠিক আছে? ওকে স্টুডেন্ট, এবার 6 নম্বর প্রশ্নটা দেখো, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। এবার দেখো, এটি অনেকবার পরীক্ষায় এসেছে, সবগুলো এসেছে, বাট এগুলো
কম বেশি কিন্তু প্রত্যেকবার এসে থাকে। আমি এখানে যতগুলো প্রশ্ন নিয়েছি সবগুলো অন্য অন্য কম্পারেটিভ এক্সাম থেকে নেওয়া, ঠিক আছে। তারপরে দেখো বলছে কি অনেস্ট। সো অনেস্ট শব্দটা আসলে কি, আমরা জানি অনেস্ট মানে হচ্ছে কি সৎ। সো সৎ শব্দটি দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে দোষ গুণ বোঝাচ্ছে, তাই না। সো এখন বাক্যে কি বোঝাচ্ছে সেটা নির্ভর করে, শব্দটা তো হচ্ছে অ্যাডজেটিভ, সে জন্মগতভাবে অ্যাডজেটিভ, বাট যখন বাক্যে ব্যবহার করা হবে তার রূপের পরিবর্তন হবে। যেমন শি ইজ অ্যান অনেস্ট ওমেন, বলছে সে একজন সৎ মহিলা। সো এই বাক্যে অনেস্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। সো দেখো মহিলা কি, মহিলা একটা নাউন, অনেস্ট তাহলে কি, অবশ্যই এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে, আমরা জানি এর পরিচয় নামটা কি, সেটা হচ্ছে অ্যাডজেটিভ, তাই না। সো মহিলাটা আসলে কেমন, এখানে বলছে শি ইজ অ্যান অনেস্ট ওমেন। সো মহিলাটা আসলে এখানে কেমন সেই বিষয়টা এখানে জানতে চাওয়া হয়েছে। সো যেহেতু মহিলাকে মডিফাই করছে আর নাউনকে মডিফাই করে কে, সেটা নাউনকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেটিভ। সো আমরা জানি নাউনকে মডিফাই করলে সেটা হচ্ছে অ্যাডজেটিভ। সো ওমেন যদি নাউন হয় তাহলে ওমেনকে মডিফাই করছে কি, অনেস্ট। সো অনেস্ট শব্দটা হবে কি, অবশ্যই অ্যাডজেটিভ। এখানে আমরা গ নম্বরে কারেক্ট করতে পারি, ঠিক আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার দেখো 7 নাম্বার বলছে হুইচ পার্ট অফ স্পেস ইজ আফটার। সো আমরা আফটার জানি এর জন্মগতভাবে বা জন্মগত বাই বন, এটা হচ্ছে কি প্রেপোজিশন, ঠিক আছে। এই হচ্ছে কি প্রেপোজিশন, বাট বাক্যে কি হিসাবে ব্যবহার করা হচ্ছে আমরা বাক্য দেখলেই বুঝতে পারবো। সো আই রিচ আফটার ইউ, আমি আপনার আগে ওখানে পৌঁছেছিলাম। সো আই রিচ আফটার ইউ, ঠিক আছে। এখন দেখো এটা কী হিসেবে ব্যবহার করা হয়েছে, যে আই রিচ আফটার ইউ, অর্থাৎ এই যে রিচ শব্দটির সাথে ইউ শব্দের একটা সংযোগ তৈরি করেছে, যে আমি আপনার আগে ওখানে পৌঁছেছি, তার মানে একটা শব্দের সাথে আর একটা শব্দের রিলেশন তৈরি করেছে। সো আফটার বোঝাচ্ছে এটা একটা সময় নির্দেশ করছে, ঠিক আছে, আগে। সো আমরা এটাকে প্রেপোজিশন হিসেবে কানেক্ট করতে পারি, যেহেতু এটা ভার্ব হবে না, কনজাংশনও হবে না, প্রোনাউনও হবে না। সো এগুলো কোনোটাই হবে না, এটা শুধু হবে কি প্রেপোজিশন। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো ডিয়ার স্টুডেন্ট আরও একটি শব্দ, ইতিমধ্যে আমি কিন্তু এরকম একটা প্রশ্ন কিন্তু পার করে এসেছি, ঠিক আছে। তুমি যদি এটা দেখো তাহলে আরও বুঝতে পারবে। এখানে কুইকলি আছে। সো কুইকলি বলতে কী বুঝি, কুইকলি মানে হচ্ছে কি তাড়াতাড়ি, ঠিক আছে। সো কুইকলি মানে হচ্ছে কি তাড়াতাড়ি বা খুব দ্রুত। সো এখন দেখো হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। এই যে রানস শব্দটি কি ভার্ব, তাহলে তার কাজকে নির্দেশ করছে, সে কীভাবে দৌড়ায়, দ্রুত দৌড়ায়। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি এটা কি হবে, সেটা কি হবে, সেটা হচ্ছে অবশ্যই অ্যাডভার্ব হবে, কারণ সে ভার্বকে মডিফাই করেছে। আবার কোনো শব্দের শেষে যদি আমরা জানি যে অ্যালয় থাকে, সেটাকে আমরা কি বলি, অ্যাডভার্ব বলে থাকি, ঠিক আছে। কোনো শব্দের শেষে যদি অ্যালয় থাকে সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, অ্যাডভার্ব বলে থাকি। তার মানে এই না যে সবসময় যে অ্যালয় থাকলে তুমি অ্যাডভার্ব বলবা, এমন না, সেটা অ্যাডজেটিভও হতে পারে। যেমন আমি যদি বলি হোম, ঠিক আছে, হোমলি, এই হোমলি শব্দটি কিন্তু এটা একটা অ্যাডজেটিভ। তুমি কিন্তু এখন অ্যালয় দেখে বলতে পারবা এটা হচ্ছে অ্যাডভার্ব, বাট এটা অ্যাডভার্ব না, এটা হচ্ছে কি অ্যাডজেটিভ, ঠিক আছে। এমন আরও শব্দ আছে যেমন ফ্রেন্ডলি, ঠিক আছে, লনলি, এমন শব্দগুলো আছে। সো আশা করি তুমি বুঝতে পারছো। এবার দেখো বলছে দিস, দিস শব্দটা কি, এটা আমরা জানি যে ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভের ভিতর কি পড়ে, এটা হচ্ছে আর্টিকেল বা ডিটারমাইনার বলে যদি থাকে। সো দিস ইজ আ বুক, বলছে এই দিস শব্দটি আসলে কী হিসেবে ব্যবহার করা হয়েছে, প্রোনাউন, অ্যাডজেটিভ, নাউন বা ভার্ব। সো এটা তো নাউনও না, ভার্বও না, ঠিক আছে। তাহলে এগুলো ক্রস থাকতেছে অ্যাডজেটিভ অ্যান্ড প্রোনাউন। সো অ্যাডজেটিভ বলতে আমরা কী বুঝি, নাউন প্রোনাউনের দোষগুণ অবস্থা, ঠিক না। সো এখানে কী হিসেবে ব্যবহার করা হচ্ছে, এখানে অ্যাডজেটিভ তো বোঝাচ্ছে না। সো এখানে বোঝাচ্ছে কি দিস, দিস ইজ আ বুক, অর্থাৎ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। দিস বুক তার মানে প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি, যে বারবার একটা বইয়ের নাম তো উল্লেখ করতে আর ভালো লাগে না, এই জন্য দিস ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। সো ডিয়ার স্টুডেন্ট এবার 10 নম্বর কোশ্চেনটা দেখো। ও শব্দটি কী দ্বারা বোঝাচ্ছে, ও আমরা জানি যে ইন্টারজেকশন। সো ইন্টারজেকশন দিয়ে আমরা বুঝতে পারি এটা হচ্ছে ইন্টারজেকশন, এখানে আর তেমন ব্যাখ্যা দিলাম না, আশা করি তুমি বুঝতে পারছো। তারপরে দেখো বিফোর, এটারও কিন্তু আমরা একটু আগেই প্রশ্ন করে আসলাম। তুমি যদি আফটার পর এখানে কী হচ্ছে বিফোর রয়েছে, তাহলে তুমি কি বুঝতেই পারবা। দেখো উই মেট বিফোর সানরাইজ, ঠিক আছে, আমরা সূর্যোদয়ের আগেই আমরা কি করেছিলাম, দেখা করেছিলাম বা মিট করেছি, অর্থাৎ দেখা করেছি। তবে পার্টস অফ স্পিচের কোনটা পড়ে সেটা বিফোর, সেটাকে তোমায় নির্দেশ করতে বলছে। সো আফটার যেহেতু আমাকে সময় নির্দেশ করেছিল, বিফোর ওই একই বিষয় সময়কে নির্দেশ করে, কারণ আফটার মানে হচ্ছে পরে, বিফোর মানে হচ্ছে কি পূর্বে, ঠিক আছে। সো এই বিষয়টাকে সময় নেবে। সো আমরা এখানে প্রিপোজিশন হিসেবে ইউজ করবো, আশা করি বুঝতে পারছো। বাকিগুলো এক ধারে না দেখে আমি আরও গুরুত্বপূর্ণ, যে এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, বাট সবগুলো তো পড়ানো বা সম্ভব না, ঠিক আছে। সো এবার দেখো কনজাংশন থেকে একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে কনজাংশন। দেখো হি ইজ পোর বাট অনেস্ট। সো এখানে বাট কী হিসেবে ব্যবহার করা হয়েছে, দেখো পোর একটা শব্দ, বাট একটা শব্দ, এই দুটি শব্দকে কী করেছে, সংযুক্ত করেছে।
সো এই সংযুক্ত দেখো হি ইজ পোর, এখান থেকে বাক্যটা যদি আমি শেষ করি তাহলেও বাক্যটা শেষ হয়ে যেত, বাট আমি চেয়েছি আর একটু সংযুক্ত করার জন্য, এই জন্য আমরা কি করেছি কনজাংশনে ইউজ করেছি। সো এই ক্ষেত্রে তোমাকে কি বলেছিলাম, বাক্য দুইটি বাক্য পাশাপাশি যদি থাকে বা সংযুক্ত করতে চাই, ঠিক আছে, দেখো এখানে একটা বাক্য ছিল, এখানে একটা বাক্য, অর্থাৎ আমি চাইলে এই বাক্যটা এখান থেকে আমি শেষ করতে পারি, অথবা আমি একটা বাক্য আরেকটি বাক্যকে সংযুক্ত করে দিতে পারি, অর্থাৎ দুইটি বাক্য, এখানে কিন্তু দুইটি বাক্য রয়েছে, সংযুক্ত করা হয়েছে কি দিয়ে, কনজাংশন দিয়ে, অর্থাৎ এখানে আমরা বাট ইউজ করে সংযুক্ত করেছি, এখানে আমরা অর ইউজ করতে পারতাম, ঠিক আছে, ইয়েট ইউজ করতে পারতাম, এগুলো কিন্তু এক একটা কনজাংশন, অ্যান্ড ইউজ করতে পারতাম, যেমন হি অ্যান্ড উই অ্যান্ড আই, সিম্পল। তাহলে উই একটা শব্দ, আমরা উই দিয়েও বাক্য শেষ করতে পারতাম, আই দিয়েও বাক্য শেষ করে দিতে পারতাম, বাট আমরা দুইটা ব্যক্তিকে সংযুক্ত করেছি কি দ্বারা, অ্যান্ড দ্বারা, এই জন্য আমরা এটাকে অবশ্যই কনজাংশন হিসেবে চিহ্নিত করতে পারি। সো এইবার আরও কিছু শব্দ দেখো যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, তাহলে তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো ডি স্টুডেন্ট 18 নম্বর বলছে দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, বলছেন যে বাক্যটা, যে বালকটা এখানে এসেছে সে আমার বন্ধু। সো এখানে হু কি হিসেবে ব্যবহার করা হয়েছে, দেখো দ্য বয় কেম হিয়ার হি ইজ মাই ফ্রেন্ড। সো দেখো এইখানে কিন্তু একটা বাক্য তৈরি করা হয়েছে, এখন ওই বাক্যের সাথে আর একটা সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য আমরা কি করেছি, হু ব্যবহার করছি। তাহলে এই শব্দটাকে আমরা কী হিসেবে আইডেন্টিফাই করতে পারি, অবশ্যই এখানে আমরা কী হিসেবে ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে হু হিসেবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমাদের অবশ্যই সেটা হচ্ছে কি প্রোনাউন, কারণ দ্য বয় হু কেম, এই বয়ের যে একটা নাম রয়েছে ওইটাকে আমরা নাম না করে জাস্ট বলছি যে ছেলেটি এসেছে সেই ব্যক্তি আমার ফ্রেন্ড, তার মানে অর ব্যক্তিটার নামের পরিবর্তে আমরা এটা কি করেছি, ব্যবহার করেছি, ঠিক আছে, এই জন্য আমরা এটা কি দিব, হু দিব, অর্থাৎ প্রোনাউন দিব। সো প্রোনাউনের ভিতর আরও পার্থক্য রয়েছে, এটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। সো প্রোনাউনের কিন্তু আরও ভাগ রয়েছে, তুমি যদি বেসিক জানো তাহলে তুমি ক্লিয়ার করতে পারবা, যদি না জানো তুমি ক্লিয়ার করতে পারবে। সো প্রোনাউন শুধু প্রোনাউন না, প্রোনাউনের ভাগ রয়েছে, নাউন শুধু নাউনই না, নাউনেরও আরও অনেকগুলো করে ভাগ রয়েছে। সো বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত, ঠিক আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমি আরও যদি তোমাদের স্পেসিফিকভাবে কিছু দেই, এগুলো তোমাকে অবশ্যই পিডিএফ দিয়ে কালেক্ট করতে হবে। তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো লিখেছি, সো এতগুলো তো পড়ানো সম্ভব না, অনেকের দেখবে যে আবার সময় ভালো লাগে না, বলে যে এত কেন ভিডিও হয়ে যাচ্ছে, একটু কম করলে হয় না। সো বিষয়গুলো এমন, ঠিক আছে, আমি জাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে এগুলোই তোমাদের বেছে বেছে করাচ্ছি, যাতে করে তুমি বুঝতে পারো বিষয়টা আসলে কেমন হবে, ঠিক আছে। ওকে, চলো আমি একটু বিসিএস প্রশ্নগুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করি, যাতে করে তুমি বুঝতে পারো যে আসলে বিসিএস থেকেও যদি বা ওই ধরনের ক্যাটাগরির প্রশ্ন হয় তুমি কীভাবে সলভ করবে। সো দেখো স্টুডেন্ট, এক নম্বরে রয়েছে রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, বলছে পড়াশোনা করা একটা ভালো অভ্যাস, ঠিক আছে, অর্থাৎ চমৎকার অভ্যাস। সো রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, হিয়ার আন্ডারলাইন দ্য ওয়ার্ড রিডিং। সো রিডিং শব্দটা দিয়ে কি বোঝানো হচ্ছে, সো আমরা জানি রিড মানে কি, পড়া, সো এটা একটা ভার্ব, প্লাস এর সাথে কি যুক্ত আছে, আইএনজি। সো আইএনজি যুক্ত করে কি করা হচ্ছে, রিডিং, ঠিক আছে, এটা কি করা হচ্ছে, রিডিং, তার মানে নাউনের কাজ করছে, অর্থাৎ পড়া, ঠিক আছে। রিড মানে তো শুধু পড়াশোনা করা, বাট রিডিং মানে হচ্ছে কি পড়া, ঠিক আছে। সো এটা একটা নাউনের মতো কাজ করছে। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, যে শব্দ ভার্ব আছে কিন্তু আইএনজি যুক্ত হওয়ার পর সেটা নাউনের মতো কাজ করে, তাকে আমরা কি বলবো, তাকে অবশ্যই সেটা কী করবো, জিরান বলবো। সো অপশনে তোমার যদি জিরান থাকে তুমি জিরান সাইন করবে, যদি নাউন থাকে অবশ্যই তুমি নাউন রাইট করবে, ঠিক আছে। সো দেখো রিডিং, এই রিডিং এখন কিন্তু আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলে সেটা জিরান হয়ে যায়, ঠিক আছে। ভার্বের সাথে আইন যুক্ত হইলে সেটা কী হবে, জিরান। সো আমরা এখানে অপশন রয়েছে জিরান, সো জিরান থাকলে জিরান, নাউন থাকলে নাউন দিবা, কিন্তু যদি দুটিই থাকে তাহলে কোনটা দিবা, দুটি থাকলে অবশ্যই তোমাকে জিরান অ্যান্সার করতে হবে, ঠিক আছে। ওকে স্টুডেন্ট, সেম কোশ্চেন জাস্ট একটু আলাদা, ডিফারেন্সটা দেখো। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ঠিক আছে, বলছে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। সো ওয়াকিং শব্দটা এখানে কোন পার্টস অফ স্পিচের ভিতর পড়ছে। সো ওয়াক বলতে আমরা কি জানি, ওয়াক বলতে আমরা হাঁটা জানি। সো এখানের সাথে কি যুক্ত করা আছে, আইএনজি যুক্ত। সো ওয়াক হচ্ছে একটা ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত করে এটা এখন সাউন্ড শোনাচ্ছে কি নাউনের মতো কাজ করছে, ঠিক আছে। সো এটা কি করছে, নাউনের মতো কাজ করছে। সো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের মতো কাজ করে সেটাকে আমরা জিরান বলে থাকি। যদি অপশনে জিরান থাকে জিরান, যদি নাউন থাকে নাউন বলবো। অ্যাজ এ ক্লিয়ার বিষয়টা, সো আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো আরেকটি সেন্টেন্স, অর্থাৎ আরেকটি প্রশ্ন দেখো, এ রোলিং স্টোন গ্রেদার নো ম্যানস, ঠিক আছে। এ রোলিং স্টোন, তাহলে দেখো স্টোন মানে হচ্ছে কি পাথর, পাথরটা আসলে কেমন, পাথরের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ রোলের সাথে
আইএনজি যুক্ত করা আছে। সো ডিয়ার স্টুডেন্ট দেখো রোল মানে হচ্ছে গড়ে মানে গড়তি বোঝাচ্ছে, যেমন এখান থেকে গড়ে গড়ে যাচ্ছে এমন একটা বিষয়। হ্যাঁ, সো রোল করতেছে। সো রোল শব্দটা হচ্ছে তোমার কি একটা হচ্ছে অ্যাজেটিভ। সো অ্যাজেটিভের সাথে আবার কি করা হয়েছে, আইএনজি যুক্ত করা হয়েছে। ঠিক আছে, অ্যাজেটিভের সাথে কি করছে, আইএনজি যুক্ত করছে। সো অ্যাজেটিভের সাথে যখন আইএনজি যুক্ত করা হয় সেটাকে আমরা বলে থাকি পার্টিসিপল। ঠিক আছে, পার্টিসিআইপিএল, সো পার্টিসিপল বলে থাকি। সো এখন তুমি দেখতে পাচ্ছ রোলিং স্টোন গেদার নো মেন্স। সো রোলিং স্টোন, স্টোনটা কেমন রোলিং, সো পাথরের 10 গুণ অবস্থা বোঝাচ্ছে, এই জন্য আমরা এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, অথবা তোমাকে পার্টিসিপল যদি প্রশ্ন থাকে শুধু পার্টিসিপল দেবে, অথবা যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তুমি অ্যাডজেক্টিভ অ্যান্সার করবা। সো আমাদের এখানে রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, তুমি প্রেজেন্ট পার্টিসিপল দাও, অর্থাৎ পার্টিসিপল থাকলেই হচ্ছে আর কি। ঠিক আছে, আর এই দুটার ভিতর পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভের ভিতর যে দুইটি শব্দ থাকবে তাহলে কোনটা রাইট করবো, অবশ্যই তোমাকে পার্টিসিপল রাইট করতে হবে। যদি পার্টিসিপল না থাকে তাহলে তুমি এখানে অ্যাডজেক্টিভ রাইট করবে। আবার এখানে ভুল করে জিরান করো না। ঠিক আছে, আগে দেখবে ওইটা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়েছে কিনা। আবারও ক্লিয়ার করে দেই, অ্যাডজেক্টিভ প্লাস আইএনজি। ঠিক আছে, এইটা হবে পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, এইটা হবে হচ্ছে আমাদের জিরান। আশা করি বিষয়টা এখানে ক্লিয়ার হতে পেরেছো। এই জিরান এমন পার্টিসিপল থেকে তোমাকে একটা কোশ্চেন করাই হবে ডিয়ার স্টুডেন্ট, আশা করি। সো এবার 4 নাম্বার প্রশ্নটা দেখো, বলছে আই স এ ফ্লাইং বার্ড। বার্ড একটা পাখি, ফ্লাইং মানে উড়ন্ত পাখি দেখেছি। সো এখানে ফ্লাইং কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? সো আমি একটা উড়ন্ত পাখি দেখেছি, উড়ন্ত। সো ফ্লাই মানে হচ্ছে কি ওরা। ঠিক আছে, এটার সাথে আইএনজি যুক্ত করেছে, সো ফ্লাই হচ্ছে ভার্ব, আইএনজি যুক্ত করেছে, তাহলে এটা আমার কী বোঝাচ্ছে? অবশ্যই এটা কী বোঝাচ্ছে? দেখো ফ্লাইং। ঠিক আছে, ফ্লাই বলতে আমাদের উড়া বোঝাচ্ছে, তাই না? সো এইখান থেকে 10 গুণ অবস্থা বোঝাচ্ছে। সো এটা আমরা অ্যাডজেক্টিভ দিলাম ফ্লাই। সো এই যে এখন ধরো ফ্লাইং করছে, সো এইটা আমার হচ্ছে কি পার্টিসিপল হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ হবে। আশা করি তুমি বুঝতে পেরেছ। ঠিক আছে, এবার আরেকটা দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর এসে থাকে, বিভিন্ন পরীক্ষায় এসেছে অনেকবার। সো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল শব্দটা হচ্ছে কি, অনেকগুলো যখন গরু বা মেষ পালন করা হয় একত্রে। ঠিক আছে, এখানে একটা গরু, এখানে একটা গরু, এখানে একটা গরু, সো অনেকগুলো যখন এরকম করে পালানো হচ্ছে বা একত্রে পালানো হচ্ছে বা পালন করা হচ্ছে, তখন কি একত্রে এই জায়গাটায় বলা হয় ক্যাটেল। ঠিক আছে, যেমন আর্মি। ঠিক আছে, আর্মি রয়েছে, তো একজন একজন করে এগুলো প্রত্যেকটা আর্মি, বাট এইটা যখন একত্র করা হয় সেইটাকে আমরা কি বলে থাকি? আর্মি বলে থাকি। অর্থাৎ এটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, অর্থাৎ এটা কালেকটিভ আর কি নাউন হচ্ছে। সো এখানে বলছে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন না ম্যাটেরিয়াল নাউন। সো ওই যে বললাম নাউনের অনেকগুলো প্রকারভেদ রয়েছে, কমন নাউন আছে না, প্রপার, কালেকটিভ না ম্যাটেরিয়াল। সো আমরা জানি কালেকটিভ। কালেকটিভ মানে হচ্ছে সমষ্টি বোঝায়। ঠিক আছে, সমষ্টি বোঝাবে। তো সমষ্টি বুঝাইলে আমরা কি বলবো? নাউন বলবো। যেমন এখানে বয় আছে, সো বয় শব্দটা একটা কালেকটিভ নাউন, তাহলে এখানে হচ্ছে হি থাকতে পারে অথবা শি থাকতে পারে, এই দুটো মিলে আমরা কি বলতে পারি? সে একটা বয়। বয় বলতে সকল বয়কে বোঝাচ্ছে, সো এটা একটা কালেকটিভ নাউন কিন্তু। ঠিক আছে, কেমিস্ট্রি। কেমিস্ট্রি আসলে কোন ধরনের শব্দ? সো কেমিস্ট্রি আমরা জানি এটা একটা সাবজেক্টের নাম, তাই না? সো সাবজেক্ট হিসেবে আমরা এটা জানি। তো এইটা একটা কি কমন নাউন, প্রপার নাউন না ম্যাটেরিয়াল নাউন? সো এইটা আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তারপরে আরও একটা দেখো বিশেষ প্রশ্ন, এটা অনেকেই অ্যান্সার করতে পারে না অনেক সময়, যে আই ওয়াটার দ্য গার্ডেন, বলছে আমি বাগানে কি দেই? পানি দেই। সো আমরা ওয়াটার মানে কি জানি? ওয়াটার মানে হচ্ছে কি পানি। সো এটা কি একটা নাউন, তাই না? সো দেখো নাউন কিন্তু এটা জন্মগতভাবে সেটা নাউন, বাট বাক্যে যখন ব্যবহার করা হয়েছে সে কিন্তু আর নাউন নেই, সেটা কি হয়েছে? ভার্ব হয়ে গিয়েছে। সো এই জন্য বলেছি একটা শব্দ তার জন্মগতভাবে যেমনই থাকুক, শেষে যখন বাক্যে ব্যবহার করা হবে তখন তার রূপের পরিবর্তন হবে। সো দেখো ওয়াটার শব্দটি আমরা জানি নাউন, কিন্তু বাক্যে ব্যবহার করার সময় সেটা হয়েছে কি ভার্ব হয়েছে। দেখুন আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে পানি দেই। আই ওয়াটার দ্য সয়েল, আমি মাটিতে পানি দেই। ঠিক আছে, এই বিষয়টা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা আছে। সো আমরা রাইট অপশন হচ্ছে ক হবে। ঠিক আছে, ওকে স্টুডেন্ট। তারপরে দেখো বলছে 8 নাম্বার, সেটি হচ্ছে হি ইজ অ্যান ম্যান অফ গ্রেট অনেস্টি। সো অনেস্টি দিয়ে আমরা একটু আগেই প্রশ্ন করেছি, তুমি জানো যে অনেস্টি কি, যেটাকে ধরা ছোঁয়া যায় না, শুধুমাত্র ফিল করতে হয়। সো এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। সো তারপরে 9 নাম্বারটা দেখো, সেটা বলছে দ্য রিচ শুড হেল্প দ্য পোর। সো এই রিচ শব্দটা কি? রিচ মানে আমরা জানি সেটা হচ্ছে কি ধনী। সো এটা একটা অ্যাডজেক্টিভ, বাট যখন এটা পূর্বে একটা দা বসে তখন কিন্তু সমগ্র জাতিকে বোঝাচ্ছে, সমগ্র ধনী জাতিকে বোঝাচ্ছে। যদি দ্য পোর বোঝাতো তাহলে প্রত্যেকটা গরিব মানুষকে এখানে বোঝাতো, একটা সমগ্র বোঝাতো। সো এই জন্য আমরা এটাকে বলবো অ্যাডজেক্টিভ ইউজ অ্যান্ড নাউন। ঠিক আছে, অ্যাডজেক্টিভ না, শুধু অ্যাডজেক্টিভ ইউজ অ্যাজ এ নাউন হিসেবে কী করা হয়েছে? ব্যবহার করা হয়েছে। সো ডিয়ার স্টুডেন্ট, শেষ প্রশ্নটা দেখো ডিয়ার স্টুডেন্ট, সেটি হচ্ছে সুইমিং ইজ এ ম্যাক্স দ্য বডি ফিট। বলছে সাঁতার মানুষের শরীরকে সুস্থ রাখে। সো এখানে সুইমিং শব্দটা কী হিসেবে ব্যবহার করা হয়েছে? জিরান
পার্টিসিপল, ভার্ব না অ্যাডজেটিভ। সো আমরা জানি সুইম কি, সুইম মানে হচ্ছে কি সাঁতার কাটা। সো এটার সাথে আইএনজি যুক্ত করছে, তার মানে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হলে কি হয় জিরান। সো চোখ বন্ধ করে তুমি এখানে টিক দিতে পারো, এটা জিরান। সো রে স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছো যে তোমাদের কী ধরনের প্রশ্ন করা হবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো এই পর্বে আমরা আলোচনা করলাম ইংলিশ টপিক থেকে একটা, সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পেস। সো পরবর্তী আরও ইংলিশের ভিতরে অনেকগুলো টপিকস রয়েছে, ওই টপিকসগুলো নিয়ে মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সাথে, এবং ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দাও এবং একটি সাবস্ক্রাইব করে দিও রেস্টুরেন্ট। তাহলে পরবর্তী যে আইটেমগুলো রয়েছে ওই আইটেমগুলো অবশ্যই তোমাদের ভিডিও লেকচারের মাধ্যমে বোঝানো হবে। আশা করি তোমাদের প্রস্তুতি ভালো হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।